ঠিক না? তো আমরা কেন তৈরি করতেছি? আমাদের কাছ থেকে ইউরোপ আমেরিকার মতো দেশগুলা কেন কিনতে বাধ্য হচ্ছে বা কিনতেছে কেন? ওরা তো চাইলে, ওরা টেকনোলজিক্যালি অনেক সাউন্ড, ইন দ্যাট কেস তারা কেন কিনতেছে না বা নিজেরা প্রোডাকশন করতেছে না? আমার কোশ্চেনটা কি আপনারা বুঝতে পারছেন? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন কি বলেন তো, আমি কি বলতে চাইছি? জি স্যার। কোশ্চেনটা বোঝা গেছে তো? অ্যান্সারটা দেন। যে আমাদের মতো একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি আমাদের কাছ থেকে কেন ইউরোপ আমেরিকা অ্যাপারেল বা ফ্যাশন আইটেম গুলা কিনতেছে? কারণটা কি? কারণ স্যার লেবার কস্ট কম আমাদের দেশে। আমাদের দেশে লেবার কস্ট কম, এন্ড দ্যাট ইজ আওয়ার কম্পারেটিভ অ্যাডভান্টেজ। ঠিক না? তুলনামূলক সুবিধা আমাদের জন্য। এখানে অ্যাডাম স্মিথ কি বলছে দেখেন, যে ইফ এ ফরেন কান্ট্রি ক্যান সাপ্লাই আস উইথ এ কমোডিটি চিপার দেন উই আওয়ারসেলফ ক্যান মেক ইট, বেটার বাই of them with some part of the produce of our own industry. এখন যেটা কিনা একটা বাইরের দেশ সে আমাদের থেকে সহজে প্রোডাকশন করতে পারে, চিপলি প্রোডাকশন করতে পারে, বলা হচ্ছে যে তার কাছ থেকে ওইটা কিনো। কারণ আমার নিজের দেশে এটা প্রোডাকশন করতে আমার অনেক কষ্ট হচ্ছে। যদিও আপনার সকল প্রোডাক্টের ক্ষেত্রে এটা ঠিক না। দেয়ার আর সাম প্রোডাক্ট উইচ আর নোন এজ স্ট্র্যাটেজিক প্রোডাক্ট ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, লাইক আর্মস এন্ড ওয়েপন, এগ্রিকালচার, যে এইসবের ক্ষেত্রে একেবারে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা আবার বলা হচ্ছে যে ঠিক না। কিন্তু ইন জেনারেল কমার্শিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে কম্পারেটিভলি যার অ্যাডভান্টেজ আছে বলা হচ্ছে যে তার কাছ থেকে আপনি কিনেন, এবং আপনার যেটা প্রোডাকশনের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আপনি এটা প্রোডাকশন করেন। এখন সমস্যাটা হচ্ছে এই লাইনে, টু কোয়ান্টিফাই the benefits of offshore production along with the reason for this comparative advantage. এই যে আপনি অফশোর প্রোডাকশন করলে আপনি যে বেনিফিট পাবেন এটাকে কোয়ান্টিফাই করা বা ম্যাথমেটিক্যালি এটাকে অ্যানালাইসিস করাটা খুব টাফ হয়। আপনি কি কি বেনিফিট পাচ্ছেন? আপনি আজকে আইফোন চায়নাতে অফশোর প্রোডাকশনের কারণে তারা প্রফিট বলেন, মার্কেট শেয়ার বলেন, এই জায়গাগুলোতে আসলে কিরকম ইম্প্যাক্ট করতেছে এটাকে কোয়ান্টিফাই করাটা আসলে ডিফিকাল্ট, কারণ এখানে অনেক ফ্যাক্টর থাকে। সবগুলা খুব অ্যাকিউরেটলি আসলে প্রেডিকশনটা করতে পারেন। তো এখন একটা কথা এখানে বলা আছে যে অফশোরিং টু লো কস্ট কান্ট্রিজ টু বি ফার লেস দেন অ্যান্টিসিপেটেড এন্ড ইন সাম কেসেস নন এক্সিস্টেন্ট। যে লো কস্ট কান্ট্রিতে যায় আপনি প্রোডাকশন করবেন যেখানে লেবার কস্ট কম, এই প্রোডাকশন করলে যে আপনার প্রফিট বা বেনিফিট হবে এটা আবার অনেক সময় দেখা গেছে মিথ্যা। এটা আসলে অনেক সময় হয় না। এখন তাহলে আমাদের কি করতে হবে? আপনার যদি গ্লোবাল একটা সাপ্লাই চেইন থাকে, যে ইউ হ্যাভ এ গ্লোবাল সাপ্লাই চেইন, ইন দ্যাট কেস আপনাকে কিছু ফ্যাক্টরের কথা চিন্তা করতে হবে আপনি যখন অফশোর প্রোডাকশন করবেন। মানে বুঝতে পারছেন যে বাইরে হচ্ছে আপনি প্রোডাকশন করবেন আপনার দেশের বাইরে। তো এই অফশোর প্রোডাকশনের সময় আপনার কি কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে এখানে দেখেন, দুজন অথরের নাম বলা আছে, ফ্রেরা অ্যান্ড প্রোকোপেস, 2009। ওনারা টোটাল 8টা ফ্যাক্টরের কথা বলছে। এই 8টা ফ্যাক্টর আপনাকে মাথায় রাখতে হবে। এটা একটু লেখা রাখেন আপনারা খাতায়, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কোম্পানি শুড ইভালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ অফশোরিং অন দ্য ফলোয়িং কি এলিমেন্টস অফ টোটাল কস্ট। অফশোরিং করার সময় এগুলা মাথায় রাখতে হবে। ফ্যাক্টর গুলা কি দেখেন, সাপ্লায়ার প্রাইস, সাপ্লায়ারকে আপনি কত দামে কত টাকা আপনি দিচ্ছেন। টার্মস, প্রোডাক্টের শর্ত কি, পেমেন্ট টার্ম, ভলিউম, ডিসকাউন্ট, ঠিক আছে, টার্মস গুলা যে ওই দেশের
প্রোডাকশন করতে গেলে আপনার কি কি টার্মস মানতে হবে, ওইসব দেশ থেকে ডেলিভারি কস্ট, ওইসব দেশে প্রোডাকশন করলে, অফশোরে প্রোডাকশন করলে আপনার ইনভেন্টরি অ্যান্ড ওয়্যার হাউজিং কস্ট, আপনার কোয়ালিটি কিরকম হবে। নিজের দেশে প্রোডাকশন করলে হয়তো আপনি খুব বেটার কোয়ালিটি প্রোডাকশন করতে পারতেন, এখন কিরকম। কাস্টমার ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, লোকাল ট্যাক্স ইনসেন্টিভ, কস্ট অফ রিস্ক অ্যান্ড এক্সচেঞ্জ রেট, এখানে 8টা বিষয়ের কথা বলা আছে। এখন এইখানে একটু দেখেন যে একটা টেবিলও দেওয়া আছে, যে ডাইমেনশন টু কনসিডার অন ইভালুয়েটিং টোটাল কস্ট ফ্রম অফশোরিং, যে বাইরে অফশোরে প্রোডাকশন করতে গেলে আপনার কোন কোন ফ্যাক্টর বা ডাইমেনশনের কথা মাথায় রাখতে হয়। এইটা আপনার না দেখলেও চলবে, টেবিল 6.2টা আপনার না দেখলেও চলবে, আপনারা এইটাই দেখেন। উনি যে 8টা ফ্যাক্টরের কথা বলছে এই দুইজন অথর, এটা হচ্ছে আপনারা দেখবেন। তাহলে এইখানে আমরা কোন কোন বিষয় আমরা পাইতেছি, আমরা প্রথমে পাইলাম হচ্ছে অফশোর প্রোডাকশনে কেন যায় কোম্পানিগুলা, এবং অফশোর প্রোডাকশনে গেলেই যে বেনিফিট হবে বিষয়টা তা না, এবং অফশোর প্রোডাকশনে যাওয়ার সময় আপনার কোন কোন এলিমেন্ট মাথায় রাখা লাগবে, এগুলো বিষয়। এখন এই যে গ্লোবাল সাপ্লাই চেইনে আপনার বিভিন্ন রিস্ক থাকবে, এই রিস্কের বিষয়ে আপনাদেরকে বলা হয়েছিল। রিস্ক গুলাই যে দেখেন, লেখা রাখেন টেবিল 6.3, সাপ্লাই চেইন রিস্ক টু বি কনসিডার ডিউরিং নেটওয়ার্ক ডিজাইন। আপনার এই গ্লোবালি যখন আপনি আপনার সাপ্লাই চেইনটা ডিজাইন করবেন, তখন আপনি কি কি রিস্ক ফেস করতে পারেন। এখানে অনেকগুলো রিস্কের নাম দেওয়া আছে, আপনি এখান থেকে যে কয়টা পারেন মনে রাখবেন, মিনিমাম 4-5টা মনে রাখেন আর কি, সবগুলাই পড়েন, কিন্তু এই ক্যাটাগরি গুলা অন্তত 5 থেকে 7টা ক্যাটাগরি মনে রাখেন। ডিসরাপশন, ডিলে, সিস্টেম রিস্ক, সিস্টেম অনেক সময় একেবারে ভেঙে পড়ে, যে ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, দেখেন না আমাদের দেশে প্রায় সময় ইন্টারনেটে প্রবলেম হয়, এগুলোকে বলা হচ্ছে যে সিস্টেমের রিস্ক আর কি। ফোরকাস্টিং করা অনেক সময় টাফ হয়, ফোরকাস্টিং রিস্ক। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিস্ক, এটা নিয়ে গতকাল বলা হয়েছে, বিশেষ করে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন অফ সাপ্লাই চেইনে এটা হয়, সাপ্লাই চেইনের ইন্টিগ্রেশন দুই ভাবে হয়, হরাইজন্টালি হয়, ভার্টিক্যালিও হয়। তো ভার্টিক্যালি যখন সাপ্লাই চেইনটা আপনি ইন্টিগ্রেট করতে যাবেন, ওই সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিস্ক থাকে, যে আপনি আপনার সাপ্লাই চেইনে আপনি রিটেইলার অথবা হচ্ছে হোলসেলার, তার সাথে আপনি একসাথে হয়ে গেছেন, একসাথে বিজনেস করবেন, এই রিটেইলার বা হোলসেলাররা কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা পেয়ে যাচ্ছে। এরকম এখানে রিস্কের কথাগুলো বলা আছে, একটু লেখা রাখেন টেবিল 6.3, টেবিলটা একটু করা লাগবে। এখন এই যে রিস্ক গুলো আছে, এই রিস্ক গুলো দূর করার জন্য আবার মেকানিজম আছে, আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এখানে ডিসরাপশন, ডিলে, ফোরকাস্ট রিস্ক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিস্ক, এই যে বিভিন্ন রিস্কের কথা বলা আছে, এই রিস্ক গুলা মিটিগেশন, মিটিগেশন স্ট্র্যাটেজি আছে। মিটিগেশন মানে হচ্ছে প্রশমিত করা, কমানো, এগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখন এই রিস্ক গুলাকে কন্ট্রোল করার জন্য আপনি কি কি করতে পারেন লেখা রাখেন টেবিল 6.4, টেইলর্ড রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি ডিউরিং নেটওয়ার্ক ডিজাইন। এই কাজগুলো আপনি করতে পারবেন। ইনক্রিজ ক্যাপাসিটি, গেট রিডান্ডেন্ট সাপ্লায়ার, একাধিক সাপ্লায়ার আর কি পাওয়া, রেসপন্সিভনেস বাড়ানো, ইনভেন্টরি বানানো, এগুলা। পুল অর এগ্রিগেট ডিমান্ড, ডিমান্ড এগ্রিগেট করে হচ্ছে সব চিন্তা ভাবনা করা, এটার উপরে আপনাদের পরে একটা চ্যাপ্টার আছে, এখানে ডিটেল ডিসকাশন হবে। ফ্লেক্সিবিলিটি বাড়ানো, সোর্স ক্যাপাবিলিটি বাড়ানো। এখন মজার বিষয় যেটা এখানে, যে একটা করতে গেলে এখানে আরেকটা প্রবলেম হয়। টেবিল 6.3 এবং 6.4 এর সম্পর্কটা কি আমি আরেকবার বলি। 6.3 তে বিভিন্ন রিস্কের কথা বলা আছে,
আর 6.4-এ এই রিস্ক গুলা দূর করার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা আছে। ঠিক আছে, এখন বিষয় যেটা এখানে দেখেন, এই প্যারাটা একটু খেয়াল করেন যে এভরি মিটিগেশন স্ট্র্যাটেজি কামস এট এ প্রাইস হাউএভার এন্ড মে ইনক্রিজ আদার রিস্ক। এখন বলা হচ্ছে যে একটু চিন্তা করেন আপনারা যে আপনি সাপ্লাই চেনের রিস্ক কমানোর জন্য আপনি ইনভেন্টরি অনেক বেশি বাড়াইলেন। ইনভেন্টরি বাড়াইলে কি হইলো, আপনার ইনভেন্টরি কস্ট বাড়লো, পাশাপাশি আরো কি বাড়লো, আপনি ইনভেন্টরিতে অনেক প্রোডাক্ট রাখছেন। এটা কি হইতে পারে না যে আপনি যে প্রোডাক্ট গুলো রাখছেন, যে প্রোডাক্ট হ্যাভ বিকাম অবসুলেট, প্রোডাক্ট গুলা খুব তাড়াতাড়ি অবসুলেট হয়ে গেল বেশি প্রোডাক্ট ইনভেন্টরিতে রাখার কারণে। মানুষ একই মডেলের প্রোডাক্ট এত কিনলো না। একই সাথে এটা কিন্তু আপনার রিস্কটা বাড়ায় দিচ্ছে। এই জন্য এখানে আপনাকে ব্যালেন্স করতে হবে, এবং যেটা বলা হচ্ছে যে স্ট্র্যাটেজি গুলা টেইলর্ড হইতে হবে। টেইলর্ড, এক এক ফার্মের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি। দ্য ওয়ার্ড টেইলর, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই যে টেইলর্ড রিস্ক মিটিগেশন, মার্কেটিং এ টেইলর্ড ওয়ার্ডটা খুব ইউজ করা হয় সেগমেন্টেশনের ক্ষেত্রে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এক একটা ফার্মের ক্ষেত্রে তার সাপ্লাই চেনের রিস্ক কমানোর যে স্ট্র্যাটেজি, এটা ওই ফার্মের উপর বেস করে হবে। যার ক্যাপাসিটি বাড়ানো উচিত সে ক্যাপাসিটি বাড়াবে, কোনো ফার্মের হয়তো রিডান্ডেন্ট সাপ্লায়ার দরকার সে সাপ্লায়ার বাড়াবে। ঠিক আছে, এইভাবে এই রিস্ক আর হচ্ছে রিস্ক মিটিগেশনের মধ্যে ব্যালেন্স করে সে ডিসিশনটা নেবে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত আমরা যা যা দেখলাম যে সাপ্লাই চেনের রিস্ক কি কি থাকবে, মিটিগেশন স্ট্র্যাটেজি কি হবে, আর অফশোর প্রোডাকশন করতে গেলে আপনাকে কি কি করা লাগবে, কোন কোন ফ্যাক্টর মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এখন এখন আসেন ফ্লেক্সিবিলিটির বিষয়ে। এখানে এই সাপ্লাই চেইনের ফ্লেক্সিবিলিটির বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার রিস্ক আর আনসার্টেনটি, সাপ্লাই চেইনের রিস্ক কমানোর জন্য বলা হয় যে সাপ্লাই চেইনটা আপনার ফ্লেক্সিবল হইতে হয় বা আপনাকে ফ্লেক্সিবল হইতে হবে। এখন এই ফ্লেক্সিবিলিটি এখানে তিনটা টাইপ আছে, তিনটা ক্যাটাগরি আছে। দেখেন, বলা হচ্ছে নিউ প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি, মিক্স ফ্লেক্সিবিলিটি এন্ড ভলিউম ফ্লেক্সিবিলিটি। তিনটা খুব ভালো করে মনে রাখেন, তিন রকম ফ্লেক্সিবিলিটির কথা বলা হচ্ছে। নিউ প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি, এটার মানে হচ্ছে দেখেন বলা আছে ফার্মস এবিলিটি টু ইন্ট্রোডিউস এ নিউ প্রোডাক্ট ইনটু দ্য মার্কেট এট এ র্যাপিড রেট। যা আপনি নিউ প্রোডাক্ট মার্কেটে খুব তাড়াতাড়ি আপনি আনতে পারেন, দ্যাট মিনস আপনার ইনোভেশন ক্যাপাসিটি অনেক ভালো। এইটা একটা ফ্লেক্সিবিলিটি আপনার জন্য। ঠিক আছে, তো নিউ প্রোডাক্ট মার্কেটে যদি আপনি খুব তাড়াতাড়ি আনতে পারেন, এটা আপনাকে কি সুবিধা দেবে দেখেন, যে it is critical in a competitive environment wherein technology is evolving and customer demand is fickle. কাস্টমারের ডিমান্ডটা উঠানামা করে, খামখেয়ালি করে। অনেক সময় কাস্টমাররা একটা প্রোডাক্ট পছন্দ করে, কিছুদিন পর দেখা যাচ্ছে তারা এটা আর পছন্দ করতেছে না। ইন দ্যাট কেস আপনাকে আবার একটা নিউ প্রোডাক্ট আনতে হবে। তো এই ফ্লেক্সিবিলিটিটা খুবই সিগনিফিকেন্ট। এখন কনজিউমার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যেটা আছে, বলা হচ্ছে যে এখানে নিউ প্রোডাক্ট ফ্লেক্সিবিলিটি খুবই দরকার। আচ্ছা, এখন আরেকটা যেটা বলা হচ্ছে মিক্স ফ্লেক্সিবিলিটি, এটার বিষয়টা হচ্ছে ইউ ক্যান প্রডিউস এ ভ্যারাইটি অফ প্রোডাক্ট উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। আপনি একটা দুইটা প্রোডাক্ট না, আপনি ভ্যারাইটি অফ প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন, এটাও আপনার একটা ফ্লেক্সিবিলিটি দেবে আপনাকে। আর একটা বলা হচ্ছে ভলিউম ফ্লেক্সিবিলিটি, ইউ ক্যান ওয়ার্ক এট ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশন লেভেল। আপনি 500 ইউনিট প্রোডাকশন করতে পারতেছেন, 1000 ইউনিটও পারতেছেন, 1500 ইউনিটও পারতেছেন। এই ভলিউম ফ্লেক্সিবিলিটিটা খুবই দরকার। এখন তবে একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের, যে
ফ্লেক্সিবিলিটি যখন খুব বেড়ে যায়, খুব বেশি বেড়ে গেলে, আপনি খুব বেশি ফ্লেক্সিবল হয়ে গেলে আপনার কিন্তু বেনিফিট আবার কমে যাবে। ধরেন আপনি ভ্যারাইটি অফ প্রোডাক্ট প্রোডাকশন করবেন, আপনি এই ফ্লেক্সিবিলিটিটা আপনি চান, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কয়টা ভ্যারাইটি আপনি প্রোডাকশন করবেন, যে কয়টা ভ্যারাইটি প্রোডাকশন করলে মার্কেট স্যাটিসফাই থাকে ওই কয়টাই করবেন, আননেসেসারি করবেন না। আননেসেসারি করতে গেলে কি হবে, আপনার এক এক রকম প্রোডাকশনের জন্য এক এক রকম ম্যানুফ্যাকচারিং প্লান্ট লাগবে, মেশিনারিজ লাগবে, আপনার জন্য তখন কস্ট অনেক বেড়ে যাবে, ফ্লেক্সিবিলিটির যে বেনিফিট এইটা আপনি পাবেন না। আচ্ছা, এখানে ম্যাথমেটিক্যাল যে পার্ট গুলো আছে এগুলো আমরা ওভারলুক করি এই জন্য এগুলা, এই যে দেখেন, পরিচিত মনে হচ্ছে কিনা, এই যে ডিসিশন ট্রি, এগুলা কিউ দিয়ে করছে, আপনাদের কিন্তু করা হয়েছে কিছু। এখন এগুলা সহ যদি আমরা অ্যাড করি আপনাদের জন্য সিলেবাসটা অনেক বেশি বড় হয়ে যাবে, এগুলা আপাতত আমরা অ্যাড না করি। আপাতত আমাদের এই ম্যাথমেটিক্যাল পার্ট গুলা দেখার দরকার নেই। এখন আমরা এই চ্যাপ্টারে বাকি যেগুলো আছে সব ম্যাথমেটিক্যাল পার্টই আছে। আসলে সাপ্লাই চেইন, অপারেশন ম্যানেজমেন্ট, কিউবিএ এসব কোর্সে ম্যাথ খুবই ইন্টিগ্রাল পার্ট। এখন বিষয় যেটা হচ্ছে, এখানকার যে ম্যাথ গুলো আছে এর অনেক ম্যাথই হচ্ছে আপনারা কিউবিএ তে করছেন অথবা অপারেশন ম্যানেজমেন্টে করছেন, এখানে আসলে রিপিটেড মেথড আমরা টাচ না করি। এর থেকে আরো বেশি কিছু প্র্যাকটিস বা থিওরি দেখা যাক এই কোর্সে আপনারা কভার করতে পারেন কিনা। আচ্ছা, এখন লেখেন আপনাদের অ্যাসাইনমেন্টের টপিক লেখেন। চ্যাপ্টার 6 থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট কি আসবে? চ্যাপ্টার 6 থেকে অ্যাসাইনমেন্ট হচ্ছে ডিসকাশন কোশ্চেন 1 and 2। লিখছেন? ডিসকাশন কোশ্চেন 1, 2 আপনারা আজকেই করে ফেলবেন, এই কাজ অ্যাসাইনমেন্ট আজকেই করে ফেলবেন। আমি চাইছিলাম আজকে যদি ফেস টু ফেস ক্লাস নিতে চাই, মানে পারতাম, আমি চাইছিলাম যে কোশ্চেন 1টা আপনাদের ক্লাসে করাইতে। এখানে যেভাবে কাজটা করবেন, যে what should Dell consider when evaluating the impact of an offshoring decision according to Feria and Prokopets। ওই যে 8টা গাইডলাইন তারা দিচ্ছে, যে 8টা বিষয় চিন্তা করতে হবে। এখন এই যে ডেলের বিষয়ে আগে আপনাকে জানতে হবে যে ডেল, একটু লিখে নেন কাজটা কিভাবে করবেন। আপনার যেটা করতে হবে যে ডেল অফশোরিং কোথায় কোথায় করতেছে, অফশোরিং প্রোডাকশন, তার বিভিন্ন কাজ এদেশে বাইরে করাচ্ছে না, আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস। এগুলা করানোর সময় সে কোথায় কোথায় করতেছে এবং করার সময় কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে এরকম অফশোরিং সে করতেছে, এবং এগুলা করার সময় এই যে ফেরিয়া এন্ড প্রকোপের যে 8টা ক্রাইটেরিয়ার কথা বলছে এগুলো সে কিভাবে অ্যাপ্লাই করতেছে। আমি কি বুঝাইতে পারছি? আপনারা এই অ্যাসাইনমেন্টের উপরে আপনাদের হচ্ছে আমি একটা অ্যাটেন্ডেন্স রাখবো, যারা যারা অ্যাসাইনমেন্টটা আনতে পারবেন অ্যাসাইনমেন্টটা ডিউ টাইমে দেখাবেন, অ্যাটেন্ডেন্স পাবেন, এরপরে অ্যাসাইনমেন্টটা নিয়ে যাবেন। অ্যাসাইনমেন্টটা আপনারা আপনাদের কাছে রাখবেন টিল ইউর ফাইনাল এক্সামিনেশন, ফাইনালের আগে এটা আপনাদের লাগবে কারণ এই কোশ্চেন গুলার প্রিপারেশনের জন্য লাগবে আর কি। আমার কথা বোঝা গেছে? কিন্তু আগে যেরকম একেবারে আমরা শেষে নিতাম ফাইনাল পরীক্ষার সময়, এবারে আমরা যেটা করব উইকলি হচ্ছে আমরা চেক করব। আমি কি বুঝাইতে পারছি? এবং ওই উইকে যে হচ্ছে অ্যাসাইনমেন্ট যারটা আমি পাবো না সে অ্যাটেন্ডেন্সটা পাবেন না। দ্যাট মিনস আপনি ডিউ টাইমে অ্যাসাইনমেন্ট দেখাইতে না পারলে একই সাথে আপনার অ্যাসাইনমেন্টের মার্কসও কমতেছে, আপনার অ্যাটেন্ডেন্সের মার্কসও কমতেছে।
এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর এমনিতে ডিসকাশন কোশ্চেনের বাইরে এখানে গ্লোবাল সাপ্লাই চেইনের অন্যান্য যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো দেখবেন, টেবিলগুলো দেখবেন, খুব ভালো করে দেখবেন। সাপ্লাই চেইনে যা করবেন তাই লাভ। এখানে আপনার মানে এই নলেজ অপচয় হবে না, বুঝছেন? আপনারা A4 পেজে লিখবেন, উভয় পেজে লিখবেন, হাতে লিখবেন, বুঝছেন? হ্যান্ড রিটেন হবে। খুব বেশি বড় অ্যান্সার দরকার নাই, 1 পেজ, 1.5 পেজ যাই হোক আপনারা করেন। এখন কালকে আপনাদের ক্লাস কয়টা বাজে? আচ্ছা, কেউ কি নেবে ক্লাস? আপনাদের এই যে ইলেকট্রিসিটি নাই? আমি আজকে ক্লাস, আমার গতকাল রাতে খুব ইনসোমনিয়ার প্রবলেম হয়েছে, সারা রাত ঘুমায় নাই, ভোর 6টার পরে ঘুমাচ্ছি। এজন্য আমি আর মানে ভালো ফিল করি নাই ক্লাস নেওয়ার মতো। এর মধ্যে আবার কারেন্ট থাকে না। এজন্য আমি চাইতেছি আপনাদের কালকেও ক্লাস অনলাইনেই নেই, অফলাইনে না নিই আপাতত ক্লাস। সকালে কেউ কি ক্লাস নেবে আপনাদের? আচ্ছা, আমার কিন্তু আজকে সাপ্লাই চেইনে আপনাদের 4 নাম্বার ক্লাস হইলো, হ্যাঁ? চ্যাপ্টার এটা কভার হয়েছে। এটা আপনারা বিশেষ করে কোশ্চেন নাম্বার 1টা খুব ভালো করে করেন, কোশ্চেন নাম্বার 2ও করেন। আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্তই থাকুক, খুব বেশি সামনে না যাই। আপনারা চ্যাপ্টার যা যা পড়ানো হয়েছে পড়তে থাকেন, আর এই কোশ্চেনের অ্যান্সারটা আজকেই লেখেন। আপনারা এটা কবে দিতে পারবেন, আমাকে কবে দেখাইতে পারবেন? সাব্বির, আপনি একটা কাজ করেন, এটা খুব বেশি সময় নেওয়ার কিছু নাই, এটা সবাই আজকেই করে ফেলুক। আপনি আগামীকাল অ্যাসাইনমেন্ট গুলা সবার নিয়ে নেন, আপনি আর উর্মি আপনারা নিয়ে নেন, নিয়ে আমার রুমে দিয়ে যান। আমি না থাকলেও আমার পিয়ন থাকবে, যে যে দেবে তারটাই নিবেন। আমার কথা বুঝতে বলেন। যে ক্যাম্পাসে নাই সে ক্যাম্পাসে নাই। এখন সবার করে কি আমরা পারবো, ব্যালেন্স করে কি পারবো? যারা আছে তারা করবে, যারা নাই তারা করবে না। ঠিক আছে? যারা নাই তারা করবে না। এখন শুনেন, আপনি একটা কিছুতে গেছেন, আপনি তো এই স্যাক্রিফাইস করেই গেছেন, ঠিক না? এখন আপনি কোথাও গেছেন, আপনার আসা পর্যন্ত কি আমরা ওয়েট করব? সম্ভব না। আচ্ছা, আপনারা চাইলে আমি সামনের চ্যাপ্টারে যাইতে পারি, আমি শুরু করতে পারি। আপনারা আচ্ছা, আমি আসলে আপনাদের পালসটা একটু নেই, আপনারা কি চাচ্ছেন? আপনারা কি আহ, রমজান মাসের আগে বেশি করে ক্লাস নিয়ে, অনলাইন অফলাইন ক্লাস নিয়ে সিলেবাসটা শর্ট করে আনতে চাচ্ছেন? আপনাদের ফাইনাল কবে হইতে পারে আমাকে একটু বলতে পারেন আপনারা? মানে আর কেমন সময় আমরা পাইতে পারি? এখন তো জাস্ট ফেব্রুয়ারি মাস, ঠিক না? জুনের দিকে হইতে পারে, সেক্ষেত্রে আমাদের তো অনেক সময় আছে, ঠিক না? তাহলে আমরা আর তাড়াহুড়া না করি, ঠিক আছে? আমরা আজকে এখানেই থেমে যাই। আহ সাব্বির আর উর্মি, আপনারা যে দেবে শুনেন, কারো কাছ থেকে অ্যাসাইনমেন্ট খুঁজবেন না, আমি সবার কাছে আমি বলে দিচ্ছি। আপনারা, আমরা তো অফলাইনে ক্লাস নিতে পারতেছি না, আপনারা আহ, আফজল স্যারের ক্লাস বা অন্য কারো ক্লাস আছে কিনা আমি জানি না, রাতে আপনারা এই 2টা কোশ্চেনের অ্যান্সার লেখেন। অ্যান্সার লেখার পরে বিশেষ করে 1 নাম্বার কোশ্চেনটা খুব ভালো করে লিখেন। এরপর যার যার নিজ দায়িত্বে সিআরদের কাছে পৌঁছে দিবেন।
সিআররা কারো কাছ থেকে কাজ খুঁজবেন না। আপনারা আগামীকাল আহ, আমি লাস্ট একটা টাইম দিয়ে দিই যে আফটার 2 PM কারো কাছ থেকে কাজ খুঁজবেন না। 2টার মধ্যে আপনারা আপনি বা উর্মি যে কেউ একজন অ্যাসাইনমেন্ট গুলো আমার রুমে পাঠাই দিবেন, সাথে একটা কাগজে জাস্ট কারা সাবমিট করছে এই আইডি গুলো এক পাশে এবং যারা সাবমিট করে নাই এই আইডি গুলো আরেক পাশে লিখে দিবেন। এবং এইখানে কোনো রকমের কোনো মিথ্যাচার, কোনো দুর্নীতি, কেউ একজন পরে অ্যাসাইনমেন্ট দিছে ওই তারটা নিছেন, বা কেউ একজন দেয় নাই তার আইডি লিখে দিচ্ছেন যে সে দিছে, মানে এই রকমের কোনো কাজ ভুলেও করবেন না। সবকিছু চেক করা হবে এবং যদি এরকম কোনো কিছু আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে তার কিন্তু টোটাল সেমিস্টারই সে সাফার করবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কোনো রকমের চালাকি করবেন না। আর এইগুলা নিয়ে ওই সিআররা আপনাদের দ্বারে দ্বারে ঘুরবে না। আপনারা নিজ দায়িত্বে কাজ করেন, কাজ করে সিআর কে পৌঁছায় দেন। কেউ যদি সিআর কে সিআর এর থ্রুতেই দেন, ইন্ডিভিজুয়ালি আইসেন, ইন্ডিভিজুয়ালি নেওয়াটা অনেক টাফ। ঠিক আছে? আর সাব্বির কালকে অ্যাটেন্ডেন্স শিটটাও আইনেন। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটটা আপনি অ্যাসাইনমেন্টের সাথে রেখে যান। আপনি কোন হলে থাকেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আর কোনো কিছু বলার আছে? তা না হইলে ক্লাস আজকে এখানেই রাখি। কারণ যদি মে জুন মাসের দিকে পরীক্ষা হয়, আমাদের মাত্র ফেব্রুয়ারি মাস, এত তাড়াহুড়োর কিছু নাই। আর রমজান মাসে আপনারা আসলে ক্লাস কিরকম করতে চান আমাকে একটু বললে সুবিধা হয়। মানে আপনারা কি রমজানে ক্লাস করতে চান? মানে কিছু ক্লাস তো করা লাগবে, আপনাদের আফজল স্যার, ইমরান স্যার তারা তো ক্লাস নেবেই। আহ, এখন আপনারা কিরকম চান, যে রেগুলার স্পিডে ক্লাস করবেন, নাকি আপনারা ক্লাস মানে ওই সময় চাপটা কম নিতে চান? আমাকে একটু বললে ভালো হয়, তাহলে আমি ওইভাবে আগাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, মানে আমি যেটা বুঝলাম যে আপনারা প্রথম একটা সপ্তাহ ঠিকঠাক মতোই ক্লাস করবেন, ঠিক না? আচ্ছা, তা এখনো তো আরো 10 দিন বাকি আছে না রোজার? আরো 10 দিন বাকি আছে। স্যার, আমি একটু কথা বলতাম। বলেন। স্যার, আমাদের সিলেবাস যদি পরীক্ষার ফাইনাল পরীক্ষার 10-15 দিন আগে সবগুলা সাবজেক্টের সিলেবাস শেষ করা যায়, তাহলে স্যার আমরা ওই 10-15 দিন ভালোভাবে প্রিপারেশন নিতে পারতাম। এটা তো আপনারা বলেন, কিন্তু কার্যক্ষেত্রে তো এরকম দেখা যায় না। আমরা সেশনালের টপিক এত আগে দিয়ে দেই, সবকিছু বলে দেই, কিন্তু এরপর তো পড়াশোনা তো হয় না ওইরকম। তাও আপনি বলছেন, এটা অবশ্যই কনসিডারেশনে রাখবো। আমি দেখি ইমরান ইমরান স্যারের সাথে কথা বলবো এটা নিয়ে, আপনাদের আগে যেন শেষ করা যায়। কেন এবার কি কোনো লেট স্যার, হয়েছিল? সিলেবাস শেষ করতে কি লেট লেট হয়েছিল? হয় না। এবার স্যার, এবার একটু আগে শেষ হয়েছিল তো আমরা একটু পড়তে পারছিলাম ফাইনালের গুলা। আর স্যার, আমাদের ওই অ্যাসাইনমেন্ট, তারপরে ওই রিপোর্ট, এগুলো যদি একটা সাবমিশন ডেট দেওয়া হয়, তাহলে স্যার সবাই একটু গুরুত্ব সহকারে করে। অ্যাসাইনমেন্টটা এখন থেকে আমার কোর্স গুলাতে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আপনাদের সাবমিশনের মধ্যে থাকতেই হবে। উইকলি আমি অ্যাসাইনমেন্ট নেব সবার কাছ থেকে, নিয়ে আমি হয়তো এটা ফেরত দেবো। কারণটা আমি বলি। ধরেন এইখানে ডিসকাশন কোশ্চেন যা আছে, বা এখানে টপিক যা আছে, এগুলা যখন অ্যাসাইনমেন্ট করে তারা উইকলি সবাই দেবে, তার কিন্তু পড়াটা হয়ে যাবে, সে আর ওই ফাইনালের জন্য জমায় রাখবে না। এবং এই জিনিসটা আমাদের খুব দরকার। এখন সবাই ফাইনালের আগে কয়েকদিন পড়াশোনা করে, আগে পড়াশোনা করে না। আর ডেডলাইন বলতে কি, আপনাদের ডেডলাইন তো দেওয়া হয় নাকি? স্যার, আমরা কি গত সেমিস্টারে আমাদের ডেডলাইন দেওয়া হয়েছিল না আর কি স্যার। আগে বাসার স্যার যখন ডিন ছিলেন, উনি শুরুতে সবকিছু ডেট দিয়ে দিতেন, এখন তো ওই জিনিসটা দেওয়া হয় না আর কি। কিসের ডেট?
সেশনালে? স্যার ওই যে রিপোর্ট সাবমিশনের লাস্ট ডেট, অ্যাসাইনমেন্ট সাবমিশনের লাস্ট ডেট, দেন হচ্ছে পরীক্ষা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, এগুলো সব সিরিয়াল আকারে দেয়া হইতো একদম আমাদের সেমিস্টারের শুরুতে। হ্যাঁ, হ্যাঁ, স্যার হচ্ছে ওই জিনিসটা মেনটেন করতো, এটা বেশ সবার জন্য সুবিধা হইতো আসলে। তবে আমি এইভাবে তো ফ্যাকাল্টি থেকে কিছু দেয়া হয় না, আমি আমার কোর্সের গুলা রেসপন্সিবিলিটি আমি নিতে পারি। আমি এটা বলতে পারি যে আপনাদের সেশনাল যদি আপনারা মনে করেন যে আপনাদের আগে দিয়ে দিতে ভালো হয়, আমি নেক্সট আমি এই মাসের মধ্যে দিয়ে দিতে পারবো আপনাদের। আপনারা কি এটা চান কিনা? আমার কথা স্যার বুঝতে? সাবমিশন ডেটটা হচ্ছে দিয়ে দিলেই ভালো হয়। এখন সেশনালের তো হচ্ছে আপনার যখন আপনাদের এই প্রেজেন্টেশন হবে তখনই তো সাবমিশনটা হয় আসলে, নাকি আপনারা আসলে কি চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে সেশনালের যখন রুটিন করা হয় ওই রুটিন অনুযায়ী তো হচ্ছে আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন, বা মানে আপনারা কি সেশনালের রিপোর্টটা আগে দিতে চাচ্ছেন? এখন আবার কথা বলেন না। আপনারা কি সেশনালের রিপোর্ট আগে দিতে চাচ্ছেন, মানে ফাইনালের আগে, এরকম জি কিছু? স্যার, ফাইনালের আগে দিতে পারলে ভালো হয়। বাকিরা কি বলেন? সাব্বির? অ্যাসাইনমেন্টটা চ্যাপ্টার ওয়াইজ অ্যাসাইনমেন্ট, তো চ্যাপ্টার ওয়াইজ করতে থাকেন, চ্যাপ্টার ওয়াইজ আমাকে দেখাবেন পার উইকে, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো আবার ব্যাক দিয়ে দেওয়া হবে। পরে কম্বাইন্ডলি আপনারা অ্যাসাইনমেন্টটা আমার কাছে জমা দিবেন, একটা কপি আপনারা রেখে দিবেন ফটোকপি করে, আর মেইন কপিটা আমাকে দিয়ে দিবেন। আমি এপ্রিলের লাস্ট উইকে নিয়ে নেবো আর কি। কিন্তু আসলে আমি কোনো ওই যে আপনাদের যে এপ্রিলের লাস্ট উইকে যে অ্যাসাইনমেন্ট বিষয়টা এরকম না। আমি উইকলি বেসিসে আমি এখন থেকে অ্যাসাইনমেন্ট গুলো নেবো, চ্যাপ্টার ওয়াইজ যে মানে কাজগুলো আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? শোনালে? হ্যাঁ, এটা অত্যন্ত ভালো জিনিস বলছেন। আর উর্মি যে বিষয়টা বলছে আসলে কিন্তু নিয়ম এইটাই, মানে আপনার রিপোর্ট কিন্তু সেশনালের দিন আনার কথা না, রিপোর্ট কিন্তু আপনার দেওয়ার কথা আগেই। ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ভালো বিষয় আপনারা বলছেন। আমি দেখি, আমি আমার আসলে মনে থাকে না এগুলা, বুঝছেন? আপনারা খুব ভালো বিষয় বলছেন। এটা নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে, এটা সব কোর্সে ইমপ্লিমেন্ট করা যায় আমার মনে হয়। রিপোর্ট, সেশনালের রিপোর্ট আমরা একটা নিয়ম করতে পারি, আমরা দুইটা ডেট দিই, যে এই ডেটে কিছু 50% কাজ, আবার নেক্সট ডেটে 50% কাজ করে যেন দেখানো হয়। ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার নিজের ইচ্ছা যেটা বা হতে যে জিনিসটা আমি প্ল্যান করছিলাম, যে আপনারা তো গত সেমিস্টারে কিছু কেস সলভ করছেন, আহ, এই সেমিস্টার থেকে আপনাদের গ্লোবাল লেভেলের কেস গুলাতে নিয়ে যাওয়া। কেস কম্পিটিশন বা এগুলাতে তো সবাই আসলে যায় না, কিন্তু অনেকেই তো কর্পোরেট জব টব করবে। আর এমনিতে যে কোনো ফিল্ডে যাওয়ার জন্য কেস সলভটা খুবই দরকার। এখন আমি আছি আপনাদের দুইটা কোর্সে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর ইন্টারন্যাশনাল মার্কেটিং। আমি আপনাদেরকে সেশনালের কেসগুলা দিয়ে দেব, কিন্তু আপনাদেরকে একটা বিষয় আমি আগেই বলে দিই, এই কেসগুলা আমি আমার ইনস্ট্রাক্টর আইডি দিয়ে আমি ডাউনলোড করি আর কি। আপনারা সবচেয়ে ভালো হয় আমি যদি হার্ড কপি দিয়ে দিই, মানে আপনারা হার্ড কপি দেখে যদি কাজ করেন, আর আপনারা যদি এটা আমাকে ওয়ার্ড দিতে পারেন যে আপনারা কেউ এই সফট কপিটা কোনো জায়গায় আপলোড দিবেন না, মানে এটা আসলে আমার নাম টাম সহ ডাউনলোড হবে, তো পরে কোনো জায়গায় যদি এটা ফ্রিলি পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো আমার ইনস্ট্রাক্টর আইডিটা ডিসেবল করে দেবে, তখন আমি আর কেস নামাইতে পারবো না।
আমার কথা বুঝতে পারছেন? ওরা মেইনলি কেসগুলো টাকা দিয়ে বিক্রি করে। তো আর সেক্ষেত্রে আমি সফট কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো কয়েকদিনের মধ্যে। যদি হার্ড কপির কথা বলেন তাহলে রবি সোমবার। আর প্রথম যে বিষয়টা বললেন যে আপনাদের সেশনালের হচ্ছে আপডেট দেওয়া, তো সেই ক্ষেত্রে আমি একটা বিষয় করি, নেক্সট উইকে আপনাদের সেশনালের জন্য আমি টপিক দিয়ে দিই, ঠিক আছে? আমরা টাইমটা এভাবে ঠিক করি। তো এরপরে ফার্স্ট আপডেটটা আমরা কখন নেব? হুম। তাহলে স্যার রোজার পর হলে ভালো হয়। কার ভালো হয় রোজার পরে হইলে? স্যার মানে এখন তো হচ্ছে এক্সাম শুরু হবে, তারপর কয়েকদিন পরই অফ হয়ে যাবে, সেই জন্য বলতেছিলাম, মানে সবাই তো চলে যাবে। ও, হ্যাঁ, সবাই চলে গেলে আপনারা কি জুম মিটিং করতে পারেন না নিজেরা নাকি? বা আপনারা এমনি তো অনলাইনে সারাদিন করে থাকেন, মানে অনলাইনে কি মিটিং টিটিং করে, গ্রুপ মিটিং করে একটু পড়াশোনা কি করা যায় না? নাকি আপনারা তো অনেক আপ টু ডেট আমাদের থেকে, টেকনোলজিক্যালি আপনারা অনেক সাউন্ড আমাদের থেকে। আমরা তো টেকনোলজিক্যালি আগের জেনারেশন, পিছিয়ে থাকি সবসময়, নিউ জেনারেশন আগেই থাকে। তো আপনারা ঠিক আছে রোজার মধ্যে রাতে তারাবি পড়বেন, দিনে রোজা রাখবেন, কিন্তু এর মধ্যেও তো কিছু কাজ করা যায়। একেবারে হচ্ছে আপনার পুরা দিন রাত সবকিছু একবারে মানে ইয়া না করে কিছু পড়াশোনা তো করা যায়, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে রোজার মধ্যে আপনারা হয়তো অফলাইনে মিটিং করতে পারবেন না, কিন্তু অনলাইনে কি পারবেন? মানে এরকম কোন মেথড কি আপনাদের কাছে নাই? সাব্বির? না না না, কথাবার্তা বলার কিছু নাই, এখন অনেক বড় হয়ে গেছেন, এখন ফাইনাল ইয়ারে চলে আসছেন। সবার সাথে কথা বললে কখনো কোনো বিষয়ের সমাধান হবে না, বুঝছেন? গণতন্ত্র দিয়া কোনো বিষয়ের সমাধান সম্ভব না, সবার ওপিনিয়ন নিয়ে কোনো কাজ করা যাবে না। এখন আমি টাইমটা সেট করতে চাচ্ছি, মার্চ মাস তো অনেক বড় মাস, যেহেতু আমরা ফার্স্ট উইকই ক্লাস ক্লাস কমাই দেব, আপনাদের ক্লাস টেস্ট থাকবে না, এরপরে কিন্তু রোজা ঈদ সব মিলে একটা বিশাল বন্ধ। তা আমি যদি এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকে ফার্স্ট আপডেট নিই, এটা ঠিক আছে কিনা? সেকেন্ড উইকে নেব নাকি ফার্স্ট উইকে নেব? এপ্রিলের সেকেন্ড উইকের যে কোনো দিন নেব, এবং এটা নিয়ে আমি আপনাদের মানে কারো কোনো কথা শুনবো না। যদি আপনারা চান এর মধ্যে টোটাল কাজ শেষ করে ফেলতে, কেস টোটাল সলভ করে ফেলতে, সলভ করে ফেলবেন। যদি আপনারা মনে করেন যে এর থেকে আপনারা অ্যাটলিস্ট 50% কাজ করতে হবে, যদি 4টা বা 5টা কোশ্চেন থাকে এর মধ্যে 2টা কোশ্চেন সলভ করতে হবে উইথ কেস সামারি, কেস সামারি সহ অ্যাটলিস্ট 2টা বা 3টা কোশ্চেন সলভ করা লাগবে। তো এখন এটা গেল একটা বিষয়, আমরা ওই সময় ফার্স্ট আপডেটটা নেব। আর এটার ঠিক মাসখানেক পরে মেয়ের ফার্স্ট উইকে আমরা সেকেন্ড আপডেটটা নেব এবং রিপোর্টটা জমা নিয়ে দেব। এখন কি ঠিক আছে? রিপোর্ট জমা দিয়ে দেব, বা রিপোর্ট দেখে আমি আপনাদের কাছে হচ্ছে ইয়াটা ফেরত পাঠিয়ে দেবো, এবং আপনারা এই কাজ হচ্ছে শুধু মানে আমি তো দেখবই, পাশাপাশি কোনো ভুল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এটার জন্য আপনাদের সেকেন্ড ইনস্ট্রাক্টর যে আছে, বা আমার সাথে ইনস্ট্রাক্টর যে আপনাদের তৌফিক স্যার আছে, তার সাথেও কথা বলবেন, তার কাছ থেকেও অ্যাপ্রুভাল নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা বিষয়। কারণ এটা আমি দেখি যে সব কোর্সের ক্ষেত্রে আসলে সম্ভব কিনা আমি বলবো না, অন্যান্য স্যাররা যদি চায় আমার কোর্সে তো আমি
রিপোর্টের যে ফিডব্যাকটা আমরা নেব, এই ফিডব্যাক এগুলা ইন্ডিভিজুয়ালি নেব না, টোটাল ক্লাসে নেব। ওই ক্ষেত্রে যেটা হয় কি, এই একজন আরেকজনের দেখা হচ্ছে এটা শিখতে পারে, মানে এটার জন্যই জাস্ট ক্লাস নেওয়া হবে, ফিডব্যাকের জন্য। এটা অনলাইনেও নিতে পারি, অফলাইনেও নিতে পারি। অনলাইনে নিলে এখানে সুবিধা বেশি, কারণ অনলাইনে হচ্ছে আপনারা ল্যাপটপ থেকে কাজগুলা স্ক্রিন শেয়ার দিয়ে সহজে দেখাইতে পারবেন। অফলাইনে হইলে আবার ওই ঝামেলা থেকেই যাবে। প্রিন্ট করে নিয়ে আসবেন, আমি ভুল ধরে দেব, ওই প্রিন্টের কপি পরে আপনারা হারাই ফেলবেন অথবা আনবেন না। আচ্ছা, ভালো, এটা ভালো বলছেন আপনারা। আমরা দেখি সেশনালের কাজটা দিয়ে দেব। আর বাকি স্যারদেরকেও আপনারা অ্যাপ্রোচ করেন, ইমরান স্যার, আফজল স্যারকে, আমি ওনাদের সাথে কথা বলবো এভাবে দিয়ে দেওয়ার জন্য। আর অ্যাসাইনমেন্টের বিষয়টা মনে রাখেন, আমরা এপ্রিলের লাস্ট উইকে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে নেব সবগুলা। চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আপনারা করবেন এগুলা খুব ভালোভাবে রেখে দিয়েন, লাস্ট উইকে আমরা নিয়ে নেব, ঠিক আছে? আর এর মধ্যে কোন উইকে, আমি আবার রিপিট করতেছি, থার্ড টাইম রিপিট করতেছি, কেউ যদি অ্যাসাইনমেন্ট কোনো উইকে না করেন, গাফিলতি করেন, ওই উইকে সে একটা অ্যাটেন্ডেন্স মিস করবেন। আমার কথা বোঝা গেছে? আর কোনো কিছু? আর উর্মি যেটা বলছে যে আপনাদের ওই ফাইনালের আগে হচ্ছে ক্লাস শেষ করা, আমার যা মনে হয় ফাইনালের 15-20 দিন আগে এমনিতেই আপনাদের সিলেবাস শেষ হবে, কারণ আমাদের ক্লাস ভালোই চলতেছে আমি যতদূর জানি, ঠিক না? অলরেডি তো অনেক দূর শেষ হয়েও গেছে, সমস্যা হবে না। যদি জুন মাসে হয়, আপনাদের মে মাসে সিলেবাস শেষ হইলেই তো হয়েছে নাকি? মানে আপনারা সিলেবাসটা কখন শেষ চাচ্ছেন? জুন মাসে যদি ফাইনাল হয়, তখন মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে সিলেবাস শেষ হইলেই তো আমাদের হয়েছে, ঠিক না? ঠিক আছে, তাহলে মে মাসের ফার্স্ট উইকে আমরা চেষ্টা করব সিলেবাসও আপনাদের মোটামুটি শেষ করে ফেলতে, এবং আপনাদের রিপোর্টটাও আমরা জমা নিয়ে নেব। তো রিপোর্ট জমা দেওয়ার আগে সেই ক্ষেত্রে আপনারা ইনফরমালি, মানে সেশনালের প্রেজেন্টেশনে আসার আগে ইনফরমালি নিজেরা হচ্ছে আবার প্রেজেন্টেশন দেওয়ার মতো মানসিকতা রাখেন আর কি, ঠিক আছে? এটার জন্য দরকার হয় আমরা অনলাইনে একাধিক ক্লাস নেব, অনলাইনে হোক বা অফলাইনে হোক। আর এই কেস সলভ করতে যে বা হচ্ছে যদি কোনো সমস্যা হয়, এটা ইন্ডিভিজুয়ালি অনেক সময় দেখা যায় কি যে একজন গ্রুপ থেকে একা আসছে, মানে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। গ্রুপের সবাই একটু এঙ্গেজ থাকেন আর কি কাজগুলোতে। সমস্যা যেটা হয়, আপনারা একই গ্রুপের মানুষ, একটা সেশনে দেখা যাচ্ছে কেউ পাচ্ছে 10, কেউ পাচ্ছে 16। এই কারণটা কি? কারণটা হচ্ছে ওই আমরা বুঝতে পারি যে কার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, কে আসলে কাজ করছে, কোশ্চেন করলে কে অ্যান্সার দিচ্ছে। আমরা যে কোশ্চেন গুলা করি, অ্যান্সার দেওয়ার প্যাটার্ন দেখলে আমরা বুঝি যে আসলে কে কাজ করছে, কে করে নাই। আচ্ছা, যাই হোক, তো তাহলে সাব্বির, আমি শুরুতে কি বলছিলাম যে কালকে অ্যাসাইনমেন্ট দিতে বললাম না নাকি আমার রুমে? আচ্ছা, কালকে দেন। আর অ্যাটেন্ডেন্স শিটটা তাহলে আপনি রেখে দেন, হ্যাঁ? আচ্ছা, আমি তো এটা ক্লাস ক্লোজ করে দিচ্ছি এখন। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম